যে রবীন্দ্রসঙ্গীতের একটা স্বকীয় বৈশিষ্ট্য আছে যেটা আগে ভারতীয় গানে ছিল না। এইটা আপনি কি ভেবে এই কথাটা বলছেন? ভারতীয় গান আগে শুনলে যেমন আমরা এমন অবস্থা অবশ্য কল্পনা করা কঠিন যে তখন কোনো কীর্তন নেই বা রামপ্রসাদী নেই, তার আগে প্রথম একজন এসে কীর্তনাঙ্গ গান তৈরি করলো। তার আগের অবস্থাটা তো আমরা কল্পপক্ষে আমরা ওগুলো যেন চিরকালই ছিল এই বলি ধরে হ্যাঁ। ওটার জন্য ওটা আবার কেউ যে তৈরি করেছে কেউ যে লিখেছে সেটা ভাবতে খুব অসুবিধা লাগে, কারণ এমন একটা সহজ সরল এমন সকলের চেনা এত পুরনো এত পরিচিত সুর বলে সেগুলোকে আমরা সেরকম ভাবে ভাবি না। কিন্তু কম্পোজার বলতে যারা আমাদের যা অভিজ্ঞতা আছে যে যে গানগুলো আমরা বহু শুনেছি, যেমন থিয়েটারের গান টান রবীন্দ্রনাথের আগে না হলেও রবীন্দ্রনাথের আগের আর আমরা কি জানি এক দাসুরায়ের পাঁচালি টাঁচালি বলতে পারেন। এখন সেইগুলো তো সবই মোটামুটি একটা ক্লাসিক্যাল সুরে ক্লাসিক্যাল রাগের উপর বেস করে ক্লাসিক্যাল বেস, সবই, তার বাইরে তো কিছু নেই, সবই আমার মনে হয়। এবং সেগুলো শুনলে পরে সেই রাগটার কথাই মনে হয়, একজন বিশেষ ব্যক্তি সেটা রচনা করছেন বলে আমাদের খুব বেশি একটা মনে হয় না। একটা রাগ আশ্রিত কোনো একটা রাগকে বা রাগ আশ্রিত সুরকে কথার ছাঁচে ঢেলে ফেলা হয়েছে বা কথাকে সেই সুরে সুরের ছাঁচে ঢেলে ফেলা হয়েছে, এই ধরনের একটা আমাদের আমরা যা থিয়েটারের গান টানও যা শুনেছি তখনকার দিনে ক্ষীরোদ প্রসাদের বা দু চারটে যা শুনেছি বা আপনার ডিএল রায়ের বা এমনকি গিরিশ ঘোষের, সবই এটা মনে হয়েছে যেন তারা ডিএল রায় অবশ্য কিছু কিছু পরে আলাদা কাজ করবে, কিন্তু রবীন্দ্রনাথের আগে নয়, রবীন্দ্রনাথের সমসাময়িক বা রবীন্দ্রনাথের পরে বলতে পারেন। কিন্তু যেটা রবীন্দ্রনাথ শুনে ওগুলো সবসময় মনে হয়েছে যে এটা বাংলা, সেটাও অবশ্য একটা নতুন জিনিস, হয়তো বাংলায় তো আগের আগাশ্রিত গান গাওয়া হতো না, কারো কেউ কেউ এসে সেই জিনিসটা শুরু করলেন। কিন্তু সেটা যখন শুরু হলো সেখানে ব্যক্তিগত সুরকারের যে খুব একটা বৈশিষ্ট্য সেসব গানে লক্ষ্য করেছি বলে যার থেকে গানটা স্মরণযোগ্য হয়ে ওঠে সেরকম খুব আমার একটা মনে পড়ছে না। কিন্তু রবীন্দ্রনাথের গানে বারবার আমরা দেখতে পাচ্ছি তার কথার মেজাজ, তার সুরের মেজাজ রাগাশ্রিত হলেও সেখানে একটা আরেকটু সেটাকে সহজ করে নেওয়া বা মোলায়েম করে নেওয়ার একটা ব্যাপার, যেটাকে আমরা রবীন্দ্রসঙ্গীত পরে আস্তে 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 যেটা চেহারা আবার ক্রমে উঠে উঠলো। গোড়ার দিকে হয়তো কিছুটা তখনকার দিনের থিয়েটারের গান বা যাই হোক বলুন তার সঙ্গে খানিকটা মিল থাকতে পারে জোড়াসাঁকোর আমলের লেখা গানে, যে রাগের রূপটা আরো বেশি সহজে আরো পরিষ্কার করে ধরা পড়ে। কিন্তু তারপরে আস্তে আস্তে যে জিনিসটা দাঁড়ালো সেটা কিন্তু একেবারে রবীন্দ্রনাথেরই অবদান বলে মনে হয়, কেননা তার আগে সেই জিনিস গানের ছিল না গানে তো আগে। আপনি যেটা আসলে বলতে চাইছেন যেটা যে রবীন্দ্রনাথের গানে আলাদা করে কম্পোজার হিসেবে চিনে নেবার মতো কতগুলো গুণ ধরা পড়তে লাগলো, বৈশিষ্ট্য এসে গেল, যেটা রবীন্দ্রনাথের গানে সবচেয়ে বেশি। হ্যাঁ, রবীন্দ্রনাথের গানে সবচেয়ে বেশি। সে সময় অবশ্য ব্রহ্মসঙ্গীতের ব্রাহ্ম ধর্মের ওই সময়টাতে ব্রহ্মসঙ্গীতে প্রচুর গানই সেরকম হয়তো লেখা হয়েছিল, অনেকই তার মধ্যে রাগ আশ্রিত এবং সেটার সঙ্গে সেই রাগেরই পরিচয়টা বেশি। কম্পোজারকে চিনে নেওয়ার সেরকম অন্তত সেরকম ব্যাপকভাবে লেখা হয়নি বলে একজন 500 গান লিখে গেছেন এর উদাহরণ তো কমই আছে। কাজেই যে ক্রমান্বয়ে গান লিখে গেছেন, সারা জীবন ধরে গান লিখে গেছেন, এরকম উদাহরণ তো কমই আছে। কাজেই সেখানে তার শুধু আউটপুটের জোরেই তার একটা বৈশিষ্ট্যটা আরো বেশি করে ধরা পড়ে, কেননা তাকে নানা রকম লিখতে হয়েছে বলে নানা রকম কম্পোজ করতে হয়েছে, নানা রকম অবস্থায় নানা রকম প্রেরণা তিনি পেয়েছেন বলে নানা রকম গান তাকে লিখতে হয়েছে এবং তার মধ্যে ক্রমশই তার বৈশিষ্ট্যটা ফুটে উঠেছে। আচ্ছা, আপনি যে বলছেন যে রামপ্রসাদী লোকসঙ্গীত বা নিধুবাবুর টপ্পায় বাঙালি ভাব, এটা সেভাবে নয়, এটা হলো রবীন্দ্রনাথের একান্ত নিজস্ব একটি বিশেষ শ্রেণীর বাঙালিয়ানার সাংগীতিক প্রকাশ। এটা আপনি কেন বলছেন? কারণ রবীন্দ্রনাথের পরিবেশ সেটা তো নিধুবাবুর পরিবেশ না, এবং সেখানে তার মধ্যে তার সংস্কার, তার ঔদার্য, তার নানা রকম জিনিসকে নিজের করে নেবার ক্ষমতা, সেটা বিদেশি বিলিতি সবই আসছে, বিলিতির ছোঁয়াও এসে যাচ্ছে তার মধ্যে। তারপর তার সেটা খানিকটা কথাতেও প্রকাশ পায়, শুধু সুরে প্রকাশ পায় না, তার বাণীতেও প্রকাশ পায় সেটা। তার
যে সমাজের তিনি মানুষ, যে পরিবেশে তিনি মানুষ হয়েছেন, তার একটা ছাপ যেটা রয়েছে সেটা আরেকটু মার্জিত বলা যেতে পারে, আরেকটু মার্জিত, এবং সেটা হচ্ছে ঠাকুরবাড়ি বা এক সেকেন্ডে, কারণ সেটা আমার মনে হয় সেইখান থেকেই সেই রবীন্দ্রনাথের গানের মেজাজ যেটাকে আমরা বলি, সেটা তার কথার থেকে সুর সব মিলিয়ে তো আসছে, হ্যাঁ। এবং সেই মেজাজের সঙ্গে কিন্তু নিধুবাবুর টপ্পা বা ওটার কোনো রকম মিল নেই। সেটা শ্রেণীর যে সোশ্যাল ক্লাসের যে একটা পরিচয় রবীন্দ্রনাথের গানে আছে, সেটা সেই গান শুনলে, গানের কথা এবং গানের সুর, গানের মেজাজ শুনলেই কিন্তু ধরা যাবে যে নিধুবাবু আর রবীন্দ্রনাথ এক সোশ্যাল স্ট্র্যাটা থেকে আসেননি। এইটাই আমার বলবার উদ্দেশ্য। কিন্তু হ্যাঁ, এটা এটা ঠিকই বলেছেন, যে জন্য এখন আমার প্রশ্ন এই প্রসঙ্গেই আসে, তাহলে কি রবীন্দ্রনাথের গান কখনোই সাধারণ জনসাধারণ বলতে যা বুঝি আমরা তার মধ্যে ছড়িয়ে পড়বে না? আজ তো এত বছর হয়ে গেল, তাও তো শহর বা মফস্বল বড় জোরে একটু, তার বাইরে আর কেউ শুনতে চায় না। সেইটা কি আপনার কথাটা ঠিকই প্রতিপন্ন হচ্ছে সেক্ষেত্রে, তাই না? আমার সেই প্রশ্নটা আমার থাকছেও, তাহলে কি এটা কোনোদিনই হবে না বলছেন বলে মনে হয়? কোনোদিনই হবে না বলে, সমাজ যদি সব এক হয়ে যায় তাহলে হবে, কিন্তু সেখানে একটা তো ভীষণভাবে গ্রাম সমাজ আর শহর সমাজের মধ্যে তো একটা প্রচন্ড তফাৎ তো রয়েই গেছে। এখন সেই তফাৎটা তো কিছুটা করে গ্রামটা হয়তো শহরের দিকে এগিয়ে আসছে, কিন্তু তা বললেও তো এমন তো হয়নি যে প্রায় দুটো একাকার হয়ে গেছে। সে একেবারেই হয়নি। শিক্ষা দীক্ষারও অনেকখানি তফাৎ রয়ে গেছে, ভীষণ তফাৎ রয়ে গেছে, এবং সেখানে আমার মনে হয় রবীন্দ্রনাথের গান হচ্ছে শিক্ষিতদের গান, এটা আমার যেটা মনে হয়েছে। এবং তার হয়তো একটা সুর ভালো লাগলো, একজন লোক একবার গুনগুন করে গান গাইলো বা বেশ গান তো বললো, সেটাতে অন্য একটা সম্পর্ক, কিন্তু নিজের করে নেওয়া বা নিজের মনে করে গাওয়া বা এ তো আমাদেরই জিনিস বলে মনে সেটা শিক্ষিত বাঙালির ক্ষেত্রেই প্রযোজ্য, কেবল এটা ঠিক। রবি হয় কোন সন্দেহ, আমার তো এতদিনে তো তাই দেখেছি, এরপরে কি বিপ্লব হতে পারে তা আমি না, সে আলাদা কথা। আর একটা জিনিস বলছেন আপনি, যে এটাও লক্ষণীয় যে তার একমাত্র সৃষ্টি যা পর্যালোচনা দেখা যাবে যে কাব্য উপন্যাসের তুলনায় বিবর্তনের মাত্রাটা এতে অনেক কম। এটা আপনি কেন বলছেন? কারণ প্রথম যুগের গানের ক্ষেত্রে যেরকম আর একদম শেষ যুগের গানের ক্ষেত্রে তো অনেক তফাৎ আছে। আপনি কোনো বিশেষ কোনো একটা জিনিসের কথা মনে করে বলেছেন কথাটা, যে আসলে কিন্তু বদলায়নি এরকম কোনো একটা জিনিস? না, বদলেছে, আবার বদলে গিয়ে যে জিনিসটা হয়েছে সেটাকে বিবর্তন মানে কি, সেটা চেঞ্জ বটে, কিন্তু এভলিউশন যেটাকে বলে, যেমন উপন্যাস নৌকাডুবি আর ঘরে বাইরের সঙ্গে তুলনা, বা এমনকি নৌকাডুবি আর সত্যি কথা বলতে কি শেষের কবিতার সঙ্গে যদি তুলনা করা যায়, সে তো কোনো তার সঙ্গে কোনো শ্রেণীর একেবারেই কোন রকম মিল পাওয়া যাবে না, আকাশ পাতাল হয়ে যায়। সেই পরিমাণে যে বিবর্তন, মানে পরিমাণগত বিবর্তন গানের ক্ষেত্রে, কারণ আমার যে তফাৎ যে হয়েছে রবীন্দ্রনাথের গানে, সেটা আপনি বলেছেন, হ্যাঁ বলেছেন। আর তারপরে আপনি বলছেন যে 200 বছর আগের হিন্দুস্তানি সঙ্গীতের শাস্ত্রসম্মত শিল্পগুণ সম্বন্ধ বিস্তারের যদি স্বরলিপি থাকতো, আর আজকের দিনের ওস্তাদ যদি তাকে অবিকলভাবে আসরে পরিবেশন করতেন, তাহলে রবীন্দ্রনাথ কি বলতেন? এটা আপনি বলেছেন। এখন অর্থাৎ আসলে রবীন্দ্রনাথ নিজের সুর যে ঠিক হুবহু গাইতে হবে, এই কথাটা যে বলছেন, যেমন আছে তেমনটি গাইতে হবে, সেই কথাটার পরিপ্রেক্ষিতে আপনি ওই কথাটা তুলেছেন, ওই প্রশ্নটা। কেননা কম্পোজার বলেই বলছি আমি, এখানে কম্পোজার প্রশ্নটা আসছে। কম্পোজার বলতে তো যারা রাগের রূপ নির্ণয় করে গেছেন বা নির্ধারণ করে গেছেন, তাদের একরকম কম্পোজার বলতে পারেন আপনি, সেই গোড়ার যুগে, আদি যুগে, কিন্তু সে তো কোনো ট্রেসই পাওয়া যায় না, কে করলেন ট্রেস পাওয়া যায় না। কিন্তু তানসেন বৈজবাবুরাও যা কম্পোজ করে গেছেন, যে স্ট্রাকচার করে, তারপরে গাওয়ার সময় তো তার নানা রকম সে তো কাঠামোটা ঠিক রেখে দেওয়াই আছে, কেননা থিওরির মধ্যেই সে স্বাধীনতা দেওয়া আছে, যে কিন্তু সে কতগুলো নিয়ম রক্ষা করে সেখানে নিজের মতো করে সেখানে বিস্তার করতে হবে। এখানে তো বিস্তারের প্রশ্নটা সেভাবে আসছে না। এখানে কম্পোজার উনি বিদেশি অর্থে কম্পোজার, যে অর্থটা আগে এখানে খুব বেশি ব্যবহার হয়নি, বিদেশি অর্থে কম্পোজার। কেননা ঠিক যেভাবে আমি কল্পনা করেছি সেভাবেই সেটাকে আমি স্বরলিপিবদ্ধ করেছি, সেভাবেই 19-20 হয়। আমার বিলেতি কম্পোজার যেখানে পিয়ানোর সঙ্গে সঙ্গীত লিখে রেখে যান, সেখানে আর তার এক চুল এদিক ওদিক করবার কোনো উপায় থাকে না, সেখানে কোনো স্বাধীনতাই নেই।
ইন্টারপ্রেটেটিভ স্বাধীনতা, কেউ একটু লয়ের দিক দিয়ে স্বাধীনতা, স্ট্রেসের দিক দিয়ে কিন্তু স্বাধীনতা। লয় তো ওদের লেখা থাকে, তা লয় সত্ত্বেও লেখাটাকে মেট্রোনমিক লয় কেউ ফলো করে না, অল্প অল্প করে, খুব বড় গায়ক হলে তার থেকেও। কেননা বিদেশি কম্পোজারদের বিদেশি পদ্ধতিতে, স্বরলিপি পদ্ধতিতে একেবারে হুবহু করবার কোনো রাস্তা, কোনো পদ্ধতি নেই পৃথিবীতে। যে ঠিক এটা চাই, অল্প বিস্তর, মানে অন্তত 20% স্বাধীনতা সব সময় সব ক্ষেত্রে থাকে। অর্কেস্ট্রালি বলুন, গানেই বলুন, সেই স্বাধীনতাটা থাকে। এবং সেই স্বাধীনতা সেইখানে গায়ক কি করছে তার উপরই তার বিচার হয় আর কি। আচ্ছা। সেইটুকুর এবং মধ্যেই বিচারটা তার হয়, কৃতিত্বের বিচার সেইটুকুর মধ্যেই। এইটুকুর মধ্যেই হয়, এইটুকুর মধ্যেই হয়। কেননা অর্ধেকটা বেশি, অনেক বেশি কাজ কম্পোজার করে দিয়ে গেছে, একে শুধু গেয়ে সেটাকে শোনাতে হচ্ছে। সেখানে রবীন্দ্রনাথের ক্ষেত্রে অতটা রিজিডিটি নেই, কেননা সেটা তো কোনো অ্যাকম্প্যানিমেন্টের সঙ্গে লিখে যাননি তিনি, না। তিনি তো গান হিসেবে লিখে গেছেন। যখনই তার অ্যাকম্প্যানিমেন্টের প্রশ্ন উঠবে, যখনই তার একটুখানি বিরতির প্রশ্ন উঠবে, সেখানে খানিকটা তো অদল বদল হয়ে যাবে। হ্যাঁ, সে প্রশ্ন আপনার আছে পরে, হ্যাঁ, সেটাও হ্যাঁ। আপনি করেছেন আলোচনা। কাজে কিন্তু আচ্ছা। এখানে কি কথাটা ছিল? এখানে বলছেন যে এরকম যদি তাকে হিন্দুস্তানি সঙ্গীতের স্বাস্থ্যসম্মত শিল্পগুণ সম্পন্ন বিস্তারের যদি স্বরলিপি থাকতো, আজকের দিনের ওস্তাদ যদি তাকে অবিকলভাবে আসরে পরিবেশন করতেন, তাহলে রবীন্দ্রনাথ কি বলতেন? বুঝতে পারছি। আচ্ছা, এই প্রসঙ্গে আপনি বলেছেন কথাটা, যে এইসব কারণে মনে হচ্ছে যে রবীন্দ্রনাথ রাগ সঙ্গীতের রীতিটা তেমনভাবে তলিয়ে দেখেননি। তিনি গান রচনার কাজে লেগেছিলেন প্রধানত বিদ্রোহীর ভাব নিয়ে। ওইটাই যে এরকম চকরে এক রাগ গেয়ে যাচ্ছে, একই রকম গাইবে। একই রকম ভাবে, একই নিয়মে, তা না করে নিয়মের বাইরে থেকে চলে আসা যায় আর কি। সেখানে ইন্ডিভিজুয়াল হিসেবে, ওখানে তো আপনি যতই করুন না কেন, কোনো ইন্ডিভিজুয়াল সে যখন গাইছে সেই ইজ এন ইন্ডিভিজুয়াল, কিন্তু কম্পোজারের ইন্ডিভিজুয়ালি বলে তো কিছু নেই শাস্ত্রীয় সঙ্গীতে, সে তো থাকতেই পারে না। সেখানে কম্পোজারকে কেউ জানেই না, কিন্তু একটা নিয়ম কতগুলো, কিন্তু সেখানে সেটাই হচ্ছে সেটার ধর্ম। সেইভাবে গাওয়াটা, সেই রীতি মেনে, রীতি মানছি বলেই যে আমি উদ্গার করছি তা তো নয়। সেখানেও তো প্রচন্ড স্বাধীনতা রয়েছে, এবং সেখানে বিস্তারের মধ্যে প্রচন্ড স্বাধীনতা রয়েছে। সেই জন্য সেখানে রবীন্দ্রনাথ যেটা আপত্তি করেছিলেন যে একই জিনিস করে যাব কেন, এরকম একটা কথা বলেছিলেন বোধহয়, না? হ্যাঁ, একই জিনিস বারবার করে একই যাব। একই ছায়ানটের গান শুনে বলেছিলেন যে 3 ঘন্টা ধরে ছায়ানট সে গেয়ে যাবে কেন, তার চেয়ে 10টা ছায়ানটের গান সে গাইবে না কেন, ভেরিয়েশন আলাদা আলাদা গানে হবে না কেন, সেটা উনি ওই গান হিসেবে ভাবছেন, গান হিসেবে ভাবছেন। যে জন্য আপনি মনে হচ্ছে ওই কথা বলছেন যে রাগ সঙ্গীতের রীতিটা তেমন ভাবে তলিয়ে দেখেন। হ্যাঁ, এখন সেখানে হয়তো ছেলেবেলায় তাকে আমাদের যেরকম 2 ঘন্টা 2.5 ঘন্টা সারা রাত ধরে কনফারেন্স শুনতে হয়েছে, রবীন্দ্রনাথ হয়তো তার পারিপার্শ্বিকের চাপেই বা তার নিজের খুব অল্প বয়সেই তো তিনি একজন খ্যাতিমান লোক হয়ে উঠেছিলেন, এবং তারপর থেকে তাকে আর আসরে গিয়ে গান শুনতে কোথাও হয়েছে বলে আমার সেরকম ভাবে পুরো আমরা যেরকম মানে সারা রাত বিশেষ জানি না আমরা, হ্যাঁ বিশেষ জানি না, বিশেষ জানি কি, না। আমার তো মনে হয় 2-1 বার এখানে ওখানে শুনেছেন, যেমন ওই নির্মল প্রশান্ত মানলাম সে বাড়িতে শুনেছেন, এরকম 2-1টা শুনেছেন। হ্যাঁ, কিন্তু সেটার মধ্যে একটা তফাৎ আছে, তবে অনেক তফাৎ আছে, অনেক তফাৎ অনেক আছে, তফাৎ এবং আছে। সেটার অভ্যেসটা তৈরি হয়নি আর কি। সেটা ওর ঘটনাচক্রেই হয়নি, মানে অবস্থার চাপেই সেটা হয়নি যে তিনি গান ভালোবেসে অমুক গাইয়ে এসেছেন, গিয়ে শুনবো, তিনি তার 4 ঘন্টা 2টো খেয়াল গাইবেন, একটা ঠুংরি গাইবেন, সেরকম বোধহয় কখনো করেছেন বলে তাকে বড়জোর বলা হয়েছে ইনি বড় ভালো গানের গান একটু শুনুন। হ্যাঁ, এবং সেখানে রবীন্দ্রনাথের কথা ভেবে তিনি হয়তো খানিকটা এমনও হতে বুঝতে পারে। পেরেছি আপনি পয়েন্টটা ঠিক, যে ওই অভ্যেসটা রবীন্দ্রনাথের কিন্তু কোনো সময় গড়ে ওঠে না, এই কোনো পয়েন্ট, হ্যাঁ, সময় এই পয়েন্টটা আপনি এখানে আলোচনার মধ্যে এখন বেরিয়ে পড়লো। আমার যেটা মনে হ্যাঁ, হয়, ঠিকই। মানে তিনি হয়তো যদুভট্টের গান শুনেছেন, হ্যাঁ, কিন্তু পরের দিকে আমার মনে হয় না খেয়াল গানের পুরো বিস্তার বসে একটা শুনেছেন, হ্যাঁ। আসরে বসে আসলে বসে শোনেন। শুনেছেন বলে তো কোথাও দেখতে কখনো পাচ্ছেন না। না। হ্যাঁ। আর একটা বলছেন আপনি যে রবীন্দ্রনাথ কথার সঙ্গে সুরের অর্ধনারীশ্বর সম্পর্কের কথা বলেছেন। সাধারণভাবে সব দেশে সবকালেই গানের কথাকে সুরের বাহন হিসেবেই মনে করা হয়, অর্থাৎ সুরই কথাকে চালায়। তার মানে এই নয় যে কথা ভাবার্থের কোনো দাম নেই, তবে ভাব বজায় রাখতে গিয়ে যদি সুরের স্বাচ্ছন্দ্য ব্যাহত হয়, তাহলে বলতে হয় কথা আর বাহনের কাজ করছে না, লাগামটা আর চালকের হাতে নেই। কথা সেখানে তার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে সঙ্গীতের রাজ্য ছেড়ে ভাবের রাজ্যে গিয়ে উপস্থিত হয়। তখন সে কথার উপর জোর করে সুর যোগ করতে গেলে একাধারে কাব্যের অবমাননা, সঙ্গীতের অপব্যবহার হয়। এটা আপনি কেন বলছেন? এটা তো আমার কাছে মনে হয় এই জিনিসটা খুব পরিষ্কারই রয়েছে এখানে। হ্যাঁ।
কথা সুরের মিলেই তো গান। হ্যাঁ, এখন যেহেতু এটা গান, এটা কবিতা নয়, সেখানে সুরটা প্রধান, এটা আমার বলবার আছে। এটা আমার বলবার। যে গানের ক্ষেত্রে সুরটাকে আপনি বেশি দিতে চান, আপনি জোর দিতে চান। সুরটা বেরোচ্ছে কথার থেকে। অনেক সময় এমনও দেখা যায় যদি রাগ আশ্রিত গান হয়, দুটো সম্পূর্ণ আলাদা ভাবের গান কথার দিক দিয়ে বিচার করলে, কিন্তু তারা একই রাগের সাথে ঢেলে ফেলা হয়েছে তাকে। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার নিজে কম্পোজ করার সময় এই কথা এরকম কি কখনো হয়নি যে সুরটা আগে এসেছে? না, খুব সেরকম না। প্রথমত তো আমার যে গান কম্পোজ করার ব্যাপার, কতগুলো গানের প্রথমে আমাকে জায়গা খুঁজতে হচ্ছে, কোথায় আপনি- কোনখানে গান আসতে পারে। আচ্ছা, গান যদি জায়গা একটা খোঁজা হয়, একটা জায়গা মানে সেটা একটা ঘটনা, সেখানে একটা পরিবেশ, ফলে সেখানে atmosphere টা কবির fix মুখ হয়ে দিয়ে যাচ্ছে। যখন কথাটা বলাতে হচ্ছে, তখন সেই তার পারিপার্শ্বিক ঘটনা থেকেই গানটার উদ্ভব হচ্ছে, তার সেক্ষেত্রে অবস্থাটা তফাৎ থেকেই নেই। গানটার উদ্ভব হচ্ছে। রবীন্দ্রনাথের ক্ষেত্রে ন্যাচারালি তা হয়নি। না, আমার তো ড্রামাটিক গান। হ্যাঁ, dramatic। ওর হয়েছে কত ক্ষেত্রে যে নিশ্চয়ই উপাসনা চিত্রনাট্যের ব্যাপারটা ব্যাপার মনে হয়েছে। হয়েছে, নিশ্চয়ই হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। আর একটা কথা আপনি বলছেন যে কিন্তু এই গান শুনলে এটাও বোঝা যায় যে তার গলায় কাজ খুব বেশি ছিল না, অন্তত যে কাজে খেয়ালের টান হয় তা তো নয়। এটা আপনি আপনি বলেছেন। শুনেছেন নিয়ে? আমি রেকর্ডগুলো শুনেছি। না, রেকর্ডগুলো না। বন্দে মাতরম তো, বন্দে মাতরম আমি শুনিনি। ও, বন্দে মাতরম তাহলে শুনিনি। বুঝতে পারছি। হ্যাঁ, তার হ্যাঁ। থেকেই আমার কিন্তু ধারণাটা হয়েছে না, এটা ধারণা অমূলক আমি বলছি না। আমি বলছি না একেবারেই অমূলক, কারণ গান শুনে আমার মনে হয় না যে টান খুব ভালো চলতো, কারণ টান ভালো চলার কোনো কারণ নেই, না, কিন্তু কারণও নেই। কোনো হ্যাঁ। কারণ নেই। এবং এ ব্যাপারে গোনামোরও কোনো মানে হয় না। না, সে না। রবীন্দ্রনাথ ভালো কম্পোজার ছিলেন বলে ভালো গাইয়েছিলেন, টান দিয়ে গাইতে না, না, পারতেন, না, এটা না। মনে করতে কোনো কারণ নেই। না, এবং না। তাতে রবীন্দ্রনাথের কোনো ক্ষতি হয় না। না, একেবারেই না। তার চরিত্রটা বলা আছে। কারণ আপনি তো আবারই পরে বলেছেন যে তবু মনের মতো গান আমি আর কখনো কাউকে গাইতে শুনিনি, এটাও আপনি এই লেখার মধ্যেই বলেছেন। ওই গান একটু হ্যাঁ, ভালো হুম। এক্সক্লুসিভ আর কখনো কাউকে শুনিনি। তার নিজের গলায় তিনি যেভাবে গেয়েছেন, গেয়েছেন, ইন্টারপ্রেট করেছেন, করছেন, সেভাবেই একেবারে মনে হয় একেবারে আদর্শ একটা। হ্যাঁ। এখন তাহলে কি আমি এটা ধরে নেব যে যেহেতু তার গলায় ওই ধরনের টান আসতো না, সেহেতু তার কম্পোজিশনে টানের ব্যবহার কম, এটা হতে পারে? এটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না আচ্ছা, আমার মতে। কেননা টান প্রয়োগ করেও গান হলেও যে সেটা যে একেবারে রাগ আশ্রিত হয়ে যাবে তার তো কোনো মানে নেই। মানে না। সেটা যে রাগেরই অনুকরণ হচ্ছে তারও মানে নেই না। সেখানে সেটা। কিন্তু আমার মনে হয়েছে যে গান তার গলায় আসছে এবং যে গান ক্রমে ক্রমে সেটাই কিন্তু সেটা রীতিতেই দাঁড়িয়ে গেছে যে টানটা কম। টান বলতে যাকে বোঝায়, সে দু একটা সাউথ ইন্ডিয়ান গান টান ভেঙে যেগুলো করেছেন, বা হিন্দি গান ভেঙে সেখানে হয়তো থাকে বাজে করুণ সুরে। একটা উদাহরণ মনে পড়ে আর কি, যেখানে যেহেতু মূলটাই ওই রকম ছিল, তার সঙ্গে কথাটা সংযোগ করে তিনি একটা তৈরি করে দিয়েছেন। কিন্তু রবীন্দ্রনাথ নিজের থেকে একবার স্বতঃস্ফূর্তভাবে যে গান রচনা করেছেন তার মধ্যে সে তার টানের কাজ স্থান খুব কম, খুবই সে কম। খুবই কম। খুব হ্যাঁ, হ্যাঁ, থাকলেও 2 মাত্রা 3 মাত্রার 4 মাত্রার এই এই, দেখেছি এই, হিসেব এই। করে, তার বেশি গানের কোথাও নেই। আচ্ছা, আর হ্যাঁ, আপনি দুটো গানের উদাহরণ দিয়ে একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছেন, সেটা হচ্ছে এই যে ওই পথহারা তুমি পথিক জানো গো, আর একটা আপনি বলছেন যে পরবাসী চলে এসো ঘর। পরবাসী চলে এসে আপনি বলছেন যে ইমনের রং আছে, কিন্তু এই গানটা কোনো ক্লাসিক্যাল রাগের কথা মনে করিয়ে দেয় না। না। কিন্তু পথহারা তুমি পথিক জানো গো, এটাতে রাগের কথা বেশ মনে করিয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা, এখন আমি বলবো যে তাহলে কি আমি কোনটাকে রবীন্দ্রসঙ্গীত যদি বলি, কোনটাকে আমি বলবো, প্রথমটাকে না দ্বিতীয়টাকে? এখন ভালো খারাপের প্রশ্ন ছেড়ে দিয়ে হ্যাঁ, তাহলে কেন প্রশ্ন ছেড়ে দিই? নিশ্চয়ই। পরবাসীটাই বোধহয়। বলতে হ্যাঁ। হ্যাঁ, কেন ও ধরনের গান কেউ লেখেনি এর আগে, হ্যাঁ। ও ধরনের গান কেউ লেখেনি, এটা উনিই লিখেছেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে প্রয়োজন ফুরিয়ে যায়নি বলে তাদের ফেলেও দেওয়া যায়নি, রাগের এই অপ্রতিভ চেহারাটা অনেক রবীন্দ্রসঙ্গীতে পাওয়া যায়। এখানে আপনি অপ্রতিভ শব্দটা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছেন বলে আমি মনে করছি। আমি জানি না কেন অপ্রতিভ চেহারা কেন বলছেন আপনি? রাগের কথা মনে করে বলছি। বলছেন। রাগের কথাটা মনে করে বলছি যে রাগের যা পসিবিলিটি। কিন্তু শঙ্কর রাগ যাকে বলি, অর্থাৎ মিশ্র রাগ যেটা আর কি, সেই রাগ তো আমরা ট্র্যাডিশনালি দেখে আসছি, অনেক মিশছে, বারবার মিশছে। হ্যাঁ, মেশার জন্য তো আমি একবার বলি। আচ্ছা, কিন্তু জিনিসটা বোল্ড হয়ে যায়, বুঝতে পেরেছি। ন্যাড়া হয়ে যায় বলে আর কি।
রাগে সুরগুলো লাগছে এই পর্যন্ত কিন্তু সুরের মধ্যে ইয়ে লাগছে না, আপনার শ্রুতি লাগছে না প্রায় বলতে গেলে। বুঝতে পেরেছি। এইটা আমি ইমাস্কুলেশনে আক্ষেপ বোধ না করে পারে না বলে আপনি পরে বলেছেন। মার্গের সঙ্গে যাদের সামান্য পরিচয় আছে, এটা আমিও আপনার সঙ্গে একমত হচ্ছি। কিন্তু সেখানে আরেকটা প্রশ্ন আমার থেকে যাচ্ছে যে এই স্বাধীনতা যদি দেয়া যায়, যেমন ধরুন একটা কানাডার উপর রাগ আছে, গান আছে, রবীন্দ্রনাথের গান, সেখানে যদি কানাডার শ্রুতি তো অবশ্যই লাগবে, অর্থাৎ সেখানে কোমলধৈবত, কিন্তু সে লাগাতে গিয়েই সে যদি বেশি ঝোঁকটা ওই দিকে ফেলে দেয়, তাহলে তো আবার এখানে গান হিসেবে এটা মার খেতে পারে। এটা আমার একটা প্রশ্ন। হ্যাঁ, কিন্তু সেখানে তাহলে গায়কের ওপর অনেকটা নির্ভর করছে যে সেটা করেও কি করা যায়। হ্যাঁ, তার মানে এখানে অনেকখানি আমাকে নির্ভর করতে হবে গায়কের উপর, মানে কম্পোজার। আমার মনে হয় বেশ কিছু গান আছে, আমার এখন চট করে উদাহরণ মনে পড়বে না, আমি অতটা রবীন্দ্রসঙ্গীতে ডুবে নেই, মনে পড়বে না, কিন্তু এক একটা গান এক একজনের গলায় গাওয়া শুনলে আমার মনে হয় এখানে আরেক ক্লাসিক্যাল মেজাজে ওই রেখে আমি গানের কথা আনছি, হ্যাঁ ঠিক, এটা গানের কথা আনছি না, কিন্তু সেভাবে গাইলে জিনিসটা আরো খোলে। এবং রবীন্দ্রনাথ তো তাতে আপত্তি করতেন না। আপত্তি করতেন না, তার কারণ হচ্ছে এখন আমার মনে হয় সেটা, আগে মনে হতো না। তাহলে উনি রাধিকা গোস্বামীকে স্বপ্ন যদি ভাঙলে গাইতে অ্যালাউ করতেন না। রাধিকা গোস্বামী স্বপ্ন যদি ভাঙলে তো আপনি নিশ্চয়ই শুনেছেন, কিন্তু অসাধারণ গাওয়া, অসাধারণ গাওয়া। কিন্তু পরে তানও গেয়েছেন, আমি তানের অংশ যদি ফেলে দিই, তানটা যদি ফেলে দিই, তাহলে গানটা যেভাবে গেয়েছেন উনি, তাতে রামকেলির যে চেহারা, মানে শুধু গানের চেহারা তো আছে, তার সঙ্গে রামকেলির মেজাজটা, যেটা আপনি বারবার বলতে চাইছেন, সেটা কিন্তু সেটা তো রাধিকা গোস্বামীর মতো গায়ের পক্ষেই সম্ভব। কত সম্ভব, সেটা তো অন্যের, উনি তো ধরে রেখেছেন যে আমার গান ঘরে ঘরে অনেকে গায়, এবং সেখানে উনি এও ধরে রেখেছেন যে ওটার উপর স্ট্রেস দিলে ওটার সম্বন্ধে কোনো উল্লেখও তাই উনি করেননি কোথাও কোথাও, আমি তো পাইনি যে এটাকে শ্রুতি লাগাতে হবে বা লাগাতে হবে না, তা বলেন, এই ধরনের কোনো তো উল্লেখ আমি তো বলিনি যে মেজাজটা একটু ক্লাসিক্যাল মেজাজে গাইতে হবে, তাও তো উনি বলেননি। তবে উনি তো কম কথা বলতেন, কার গান শুনে কি বলছেন সেটা তো সবসময় জানা যায় না, এবং উনি হয়তো অনেকটা বেশ ভালো হয়েছে মানে যে হয়তো খানিকটা ক্ষোভ রয়েছে, তা সত্ত্বেও এরকম বলছেন, এটা হতেই পারে। কেননা যখনই ক্রিটিসাইজ করা যাচ্ছে তখন তো সেখানে বিস্তারিতভাবে তখন তর্কের প্রশ্ন, এলাবোরেট করে বলার প্রশ্ন এসে যাচ্ছে, উনি সেটা বোধহয় এড়িয়ে গেছেন। উনি ভালো মানে যে মোটামুটি সুর বজায় রেখে গেতে পারছে, তাকে কণ্ঠমিষ্ট, কারণ মোটামুটি মানেটা ঢুকে গাইছে। এখন বলছি যে আগে নাম না করেই বলছি, আগে যারা বেশ ভালো গাইয়ে বলে যাদের প্রসিদ্ধি ছিল, আর এখন যারা ভালো গাইয়ে হিসেবে যাদের প্রসিদ্ধি, টেকনিক্যালি তারা হয়তো অনেক ম্যাচিওর আগেকার লোকেদের তুলনায়, কিন্তু গান শুনলে সবসময় যে তাদের গান খুব সুন্দর সবসময় লাগে বলে আমার মনে হয়। কারণ আগেকার বোধহয় এক্সপ্রেশন স্বাধীনতা এখনকার চেয়ে বেশি ছিল বলে বোধহয় হয়তো, কিন্তু সেখানে তাদের শিক্ষাটা, ওই যে রাগ সঙ্গীতের শিক্ষাটা কি বেশি ছিল বলেই ভালো লাগে। আগেকার যারা গাইতেন তাদের রাগ সঙ্গীতের একটা মিনিমাম ট্রেনিং হতেই হতো, হতেই হতো, শুরুটা তো ওখানেই হবে। অনেক গান শুনি আমার মনে হয়েছে বিশেষ করে কোরাসে যখন গাওয়া হয় তখন তো সহজ হয়ে যাবেই, সরল হয়ে যায়, এবং শান্তিনিকেতনে গাইতে গিয়ে বহু সুর তো সুরই বদল হয়ে গেছে। একটা গান আপনি শুনলে, ওই যে সাথে পোষের মন্দিরের পর যে চারদিক ঘিরে করো তারও নামও গান গাওয়া হয়, আমার তো দল বেঁধে গাইতাম ছাত্র অবস্থায়। যখন ফিরে এলাম, এসে একদিন ইন্দুরের একটা রেডিও প্রোগ্রামে শেখাবো বলে বসেছি, বসে দেখি স্বরলিপি খুলে শেখাতে পারছি না, কি সর্বনাশ, মানে এত পাল্টে চার, এই স্বরলিপি তো কাঙালি শেখার করা। আচ্ছা, কিরম জানেন, করো তারও নামও গান যতদিন রহে প্রাণ, এই দল বেঁধে গেয়েছি, আসলে যতদিন রহে দেহে প্রাণ, দেহে শব্দ, দেহটা ড্রপ হয়ে গেছে ওখানে দল বেঁধে গাইতে গাইতে, দেহে শব্দ, শান্তিমতো দেহটা ডুবে গেছে, দেহটা পড়ে গেছে আর কি, দল বেঁধে গাইতে গাইতে। ভাবুন কি মারাত্মক। সেখান থেকে তো তখন চমকে উঠলাম স্বরলিপি দেখে, ওই করেছে গা যা দল বেঁধে সুরে বেসুরে সবাই। আচ্ছা, এরপরে যে একটা প্রশ্ন আপনি ওই নতুন তালগুলো সম্পর্কে বলেছেন, সেটা বলেছেন যে দম নেওয়ার জায়গা থাকছে না, অতএব গানের ক্ষেত্রে এই রিসেস না থাকলে অতএব গান কখনো, ওগুলো কি খুব চালু হয়েছে না। এটা আপনার সঙ্গে আপনি একবার ঠিক পয়েন্ট লিখেছেন, কেবল একটি প্রশ্ন আমার আছে, এর মধ্যে একটা তাল আমার মনে হয়
শেষ পর্যন্ত যে জন্য শেষ জীবন পর্যন্ত সেই তালে উনি কম্পোজ করেছেন, সেটা 2-4 ছন্দ, সেটাকে ষষ্ঠী বলা যায়, রাজযাই বলা যায়। আচ্ছা, আর এই প্রসঙ্গে আপনি টেনে এনেছেন কথাটা যে সৌভাগ্যবশত ছন্দের এই বিদ্রোহী চেহারাটা খুব কম রবীন্দ্রসঙ্গীতে পাওয়া যায়। তবে এ বিষয়ে সন্দেহ নেই যে তারা অপেক্ষাকৃত দুর্বল যে সমস্ত গান, তার বেশিরভাগই ছন্দের এই যান্ত্রিক দিকটা দেখা যায়। কিছুটা হয়তো নৃত্যনাট্যের প্রয়োজনে গানের বক্তব্য আরও বেশি পরিষ্কার করার জন্য তাকে এই রীতি অবলম্বন করতে হয়েছিল, কারণ নৃত্যনাট্যের গানে এই আড়ষ্টতা সবচেয়ে বেশি দেখা যায়। এইটা আমি আপনার সঙ্গে একমত হচ্ছি না। তা হতে পারে, কেন আমার অত অত হয়তো ইয়েভাবে এটা একটু হেস্টি স্টেটমেন্ট হয়ে যেতে পারে, এটা আমি স্বীকার করছি। সেখানে আমার সেই পরিমাণে আমার যা কয়েকটা স্ট্রে এক্সাম্পল মনে এসেছিল ইয়েভাবে আমার দেখা হয়নি, দেখা হয়নি। কারণ নতুন তালের ব্যবহার নৃত্যনাট্য নেই প্রায়। হ্যাঁ, অত সেক্ষেত্রে এটা নতুন তালের কথাটা বলি, শুধু তালের ক্ষেত্রে তাহলে নতুন তালের কথাটা কিন্তু এখানে বলা হয়নি। এখানে বলা হয়েছিল না চন্দ্রের মানে যান্ত্রিক দিকটা, মানে একেবারে 1 2 3 1 2 3 4 এইরকম একটা কথা বলছে। হ্যাঁ, যে কথাগুলোর থেকেই তো বেশিরভাগ ক্ষেত্রে ছন্দটা বেরিয়েছে। বেশি তার কারণ হচ্ছে উনি কবিতার ছন্দটাকে গানে প্রয়োগ করতে চেয়েছেন, গানে প্রয়োগ করতে চেয়েছেন, এইটাই আটকেছে আর কি, ওখানে দিয়ে আটকে। ব্যাকুল ও বকুলের ফুলে উনি সুরটাও তাই রেখেছেন, সেই তো। তারপর দমদমা এনে এটা আমি আপনার সঙ্গে পুরো একমত, যে জন্য ওই গান কোনোদিন স্ট্যান্ড করলো না, স্ট্যান্ড করেনি, এটা ফ্যাক্ট, এটা আপনি ঠিকই ধরেছেন। এবং প্রমাণিত এখন হয়েছে যে ওই গান কখনো দাঁড়ায়নি, দেখেনি ওই গান। কিন্তু 2-4 যেটাকে উনি ষষ্ঠী করে নামকরণ হচ্ছে, যাই হোক, এইটার কিছু গান, যেমন ধরুন আমি নিবিড় মেঘের ছায় মনে দিয়েছি মেলে, এই গানে ছন্দের দিক থেকে আমি বলবো একটা সম্পূর্ণ নতুন জিনিস এসেছে। নিবিড় মেঘের ছায় মন দিয়েছি মেলে, ওই যে পজগুলো থাকছে, যার জন্য আর অসুবিধাটা হচ্ছে না। তাহলে তো কিছু বলার নেই, এবং এই গান কিছু বলারও নেই, এবং এই গান টিকে গেছে। কিন্তু ওই সঙ্গত কারণেই টিকেছে, কারণটাও তো পাওয়া যাচ্ছে। যে বলছেন আপনি যে রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে দেখছি চাঁপা টগর চামেলির সম্ভার, শরতের আলো ইত্যাদি, আর ওখানেও দেখছি হিন্দি গানে কাইছে পানিঘাটে যাও পিয়া পিয়া ইত্যাদি। তাহলে সেক্ষেত্রে এই কথায় বিদ্রোহের ছাপ কোথায়, এই কথাটা আপনি বলছেন, কিন্তু এটা আপনি কেন বলছেন? রবীন্দ্রনাথের অনেক গানই আছে, অনেক গানই এটা পাওয়া যায়, অনেক গানই পাওয়া যায়, কিন্তু শেষের দিকের গানে তো বদল হয়েছে, শেষের দিকের গানে বেশ বদল হয়েছে কথা। এবং সেখানেও আমার প্রশ্ন হচ্ছে, সেখানে কি কথার জন্য গানগুলো ধরুন সুরটা নেই, সেই গানও কি অনেক জায়গায় মনে হয়েছে মিডল পিরিয়ডে বটে যে সুরটা হয়তো আগে এসছে, সুরটা আগে এসছে মনে হয় না? মিডল পিরিয়ডে তো আপনার আগে এসছে, তার কারণ হচ্ছে যে তখন তো সেলাই দাও, সেই সুর তো শুনছেন, আর সেই সুর আগে আসছে, যার জন্য ওই সময়ের কম্পোজিশনে আপনার লোকসঙ্গীতের প্রাধান্য বেশি, সেই স্বদেশী গান থেকে আরম্ভ করে। আর এমনি গানেও লোকসঙ্গীত ঢুকে পড়লো তখন, মাঝের সময় সবচেয়ে বেশি ঢুকেছে, মাঝের পিরিয়ডে, সেলাই দেওয়া পিরিয়ডে। এবং তখন থেকে একটু বদলও হয়েছে, সমস্ত গানের চেহারাই একটু বদলেছে। তবে সামগ্রিক বিচারে হয়তো শেষের দিকে গানগুলো ইয়ে করলে সেটা নিশ্চয় সেই ধরনের স্টেটমেন্ট পাবেন আপনি, এতে সেগুলো আছে হয়তো, এটা একটা তাগিদের লেখা তো, সে হতে পারে না, সেটা আপনি বলছেন। রবীন্দ্রনাথের যা শ্রেষ্ঠ নিদর্শন, সেখানে রবীন্দ্রনাথের রচনা তার সেরা ছবির মতো সতেজ, সাবলীল ও অনন্য করে নিন, এটা বলেছেন আপনি। এখানে রাগ রাগিনীর প্রশ্ন আসে না, বাউল কীর্তনের প্রশ্ন আসে না, বাদী সম্বাদীর প্রশ্ন আসে না, এইসবের ছাড়িয়ে একটা বলছেন যে শিল্প রচনা হয়েছে, সেটা ঠিক, এই জন্য রবীন্দ্রসঙ্গীত আলাদা কথা। তারপরে আপনি যেটা বলছেন যে স্বরলিপির কথাটা বলছেন, স্বরলিপির কথাটা আপনি বলছেন যে স্বরলিপি হুবহু গাইলে কোনোদিনই গান হতে পারে না, গানটা স্বরলিপি নয় বলে আপনি একটা উদাহরণ দিয়েছেন, ওই চিনি তো চিনি স্বরলিপি। এবং আপনি বিচার করে একটা বলেছেন যে আপনার নিজের মতে যে জ্যোতির্নাথের স্বরলিপিটাই শ্রেষ্ঠ স্বরলিপি এই ক্ষেত্রে, তা আপনি যুক্তি দেখিয়েছেন, গানটা সবচেয়ে বেশি খোলে ওই স্বরলিপি, সেটা আপনার যুক্তিও আপনি দিয়েছেন। কিন্তু সেইটা কি একটা আপনার সুবিধা হয়েছে, আপনি বিদেশি সঙ্গীতটা আপনার দখলে আছে, সেই জন্য আপনি ওই বিচারটা ওইভাবে করতে পারছেন যে এটা ওয়েস্টার্ন হয়ে যাচ্ছে বেশি, এটা হচ্ছে। কিন্তু এটা কি একজন সাধারণ গায়কের পক্ষে এই বিচার করা সম্ভব?
এটা সম্ভব না, নয়। এই বিচার তাদের মধ্যে বিচারের প্রশ্নটাই ওঠা উচিত না। আমার মতে স্বরলিপি একটাই থাকা উচিত। রবীন্দ্রনাথ যদি একভাবে খবর কিন্তু কি করবেন, বাড়ির লোকই তো তিনটে করে বসে আছে, একটা জ্যোতির্নাথ, একটা দীনেন্দ্রনাথ, একটা সরলাদেব। সেক্ষেত্রে তো কোনো, আমাদের তো তিনটেই ছাপতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই ছাপতে হবে। এই বিশেষ গানটার ক্ষেত্রে তো ছাপতে হবেই। কোন গানটা? চিনি গো চিনি চিনি গো চিনিতে তিনজনের তিনটে স্বরলিপি ছাপা রয়েছে তিন। ইন্দিরা দেবীর হয়েছে। ইন্দিরা দেবীর হচ্ছে হারমোনাইজ করা, ওটা হচ্ছে আনন্দ সঙ্গীতে বেরিয়েছিল হ্যাঁ। যেটা। আচ্ছা, আরেকটা আপনি বোধহয় একটু অন্যমনস্ক হয়ে লিখেছেন, ওই ধ্রুপদ গানের একটা উদাহরণ দিতে, ওই যে অলঙ্করণ, সেটা আপনি ওই মন্দিরে মোমোকে বলেছেন। আসলে ওটা তো খেয়ালি পুরোপুরি, আচ্ছা আচ্ছা। এটা একতালের গান, খেয়াল হলো ওই ভাঙা গান, এটা বিষ্ণুপুরের ঘরকে ভাঙা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে আপনার পয়েন্টটা আমি একমত যে আপনি কতগুলো অলঙ্করণ লাগিয়েছেন, হুম। যে অলঙ্করণগুলো রাগ সঙ্গীতের একেবারে লাগতেই হবে। একটা লোক গাইতে গেলেই হ্যাঁ, কোমল কিন্তু দিয়ে লাগায় না। লাগায় আমার বলতে না, লাগাবে কি করে? লাগাবার জন্য তাকে তো আড়ানা এটা আড়ানার ধরুন সুর, হুম। এই গানটা, হ্যাঁ তাকে তো আড়ানাটা জানতে হবে, তবে তো তার পক্ষে ওটা লাগানো সম্ভব। হ্যাঁ, জানি, বুঝতে পারছি। তাহলে সে কি করে লাগাবে? হুম। এখন সেক্ষেত্রে আপনি ওই আবার বলেছেন এর পরেও একবার বলেছেন যে এটা মাঝারির কম্য নয়। রবীন্দ্রনাথের গানটা মাঝারিদের হ্যাঁ, মধ্যে, বোধহয়। অথচ মাঝারিদের মধ্যেই থাকছে, মাঝারিদের মধ্যেই থাকবে, কিন্তু মাঝারির কম্য নয়। হুম। ঠিক মতো রবীন্দ্রনাথের গান হ্যাঁ। জাস্টিস করে। হ্যাঁ। কিন্তু সে কি উপায় বলুন? তাহলে কি আপনি এরকম ভাবেন যে এই ধরনের যেসব গান আছে যেগুলো পুরোপুরি ভাঙা গান, বা যেসব, এখন দুটো তার জিনিস স্বরলিপি- হয়তো, আপনি যদি জিনিসটাকে খুব বেশি প্রচার চান, যে আপনার খুব বেশি লোকে গাক, সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এইটাও যদি থাকে, তাহলে আর ওই আড়ানার রূপ ফুটে উঠবে, এই জিনিসটা কি করে হবে? সেটা তো হতে পারে না। দুটো তো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে আমার মনে হয়। হ্যাঁ, কাজেই দুরকম ভাবেই চলতে থাকবে, এবং এক একজন এক্সেপশনাল গায়কের গলায় আমরা সেই গানটার আসল চেহারাটা বা সুন্দর চেহারাটা বা শ্রেষ্ঠ চেহারাটা পাবো, অন্যদের ক্ষেত্রে পাবো না। এবং বিচারটা সবসময় বেস্টকে দিয়ে হবে। হ্যাঁ, বেশ। আরেকটা জিনিস চালু হতে যাবে, সব ঘরে ঘরে রবীন্দ্রসঙ্গীত চলছে, কিন্তু সেই ঘরে ঘরে গাওয়াটাকে আমরা তো প্রামাণ্য গাওয়া বলে ধরতে পারবো না, না কিন্তু কোনোদিন। মুশকিল হচ্ছে কি, যে পপুলার গাইয়ের গলায় তো এটা পপুলার হচ্ছে, হ্যাঁ। সেখানে একটা সাদা মাটা চেহারা পাচ্ছি, হ্যাঁ। খুব পপুলার গাইয়ে কিন্তু তিনি, হ্যাঁ। কিন্তু তার মধ্যে একটা একদম সাদা মাটা চেহারা পাচ্ছি, সাধারণ এই তো লোক তাতে- হেমন্তই দেখো না। এই তো দেখুন না, আপনি ভাবুন। তাহলে বুঝুন, সেক্ষেত্রে সেই আবার গানটা- এইটা আবার না, উঠে গেল। তা জায়গা তো লিখবো না। আমি বলছি যে সেইটা, কিন্তু কথা হচ্ছে যে হেমন্তর গলায় তো ধরুন এটা নীল, একদম আমি বলছি একেবারে নীল, হ্যাঁ, তো সেই তো। সেক্ষেত্রে লোক কিন্তু হেমন্ত গলায় তো গানটা শুনতে চাইছে। হ্যাঁ, তা তো কি বটে। তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে অবস্থা? এগুলো সাধারণ- এই আপনি যে প্রশ্নটা তুলছেন, এটা তো চিরকালের আর্টের একেবারে গোড়ার প্রশ্ন, যে মানে সাধারণ, মানে লোয়েস্ট কমন ডিনোমিনেটরের কাছে তার চেহারাটা কিরকম, তারা কি পছন্দ করছে, সে তো আমাদের সাহিত্যেও আছে, ফিল্মেও আছে, গানেও থাকবে, এটা তো নতুন কিছু না। কিন্তু তারা যখন ক্লাসিক্যাল গান শুনতে যাচ্ছে, তারা ভালোটাই চাইবে, যারা ক্লাসিক্যাল গানের বোদ্ধা। কিন্তু যেখানে রবীন্দ্রসঙ্গীত এসে যাচ্ছে, সেখানে কি খবর? সেখানে তো মুশকিল হয়ে যাচ্ছে কি ওইখানেই, যে খুব সাধারণ লোকেরা পপুলার গানটাই পছন্দ করবে। এটা তো পাশাপাশি থাকবেই, এটার কোনো রাস্তা নেই, এটার কোনো সলিউশন আছে বলতে আমার মনে হয় না। কি করে আছে? এখন সব সঙ্গীতের রবীন্দ্রসঙ্গীত যেখানে শেখানো হয়, সেসব বিদ্যালয়ে যদি তারা একেবারে তাদের বুঝিয়ে তফাৎটা করিয়ে দেন যে এটা হচ্ছে পপুলার ভাবে গাওয়া, এটা হচ্ছে আসল ভাবে গাওয়া, এখানেই গানটা সবচেয়ে বেশি করবে, সেরকম তাদের যদি টিচার থাকেন, শেখাবার লোক থাকেন, তাহলেই হবে। তাছাড়া কি করে হবে? সে তো হতে পারে না। না, আরেকটা জিনিস, যদি মিডিয়ামগুলো যদি একটু সাবধান হয়, অর্থাৎ রেডিও, টেলিভিশন, রেকর্ড, হ্যাঁ, এরা যদি সাবধান হলেও একটা পুলিশ থাকতে হবে তো, যে বোঝে জিনিসটা। সেখানে পাহারাটা দিচ্ছে কে, সেখানে সে কে করছে কে, তারও তো অভাব। সেসব লোকের তো তাহলে মুষ্টিমেয় কজন লোকের মধ্যে থেকে তো একজনকে নিয়ে তাদের মধ্যে রাখতে হয়, একজন রেডিও, একজন ফিল্ম, একজন টেলিভিশন। এটা তো কোনো রাস্তা নেই, এটা তো আমাদের সমস্যাই। তারপরে আপনি উচ্চারণের কথা বলেছেন, হ্যাঁ। যে আগে হৌরিন ছিল, এসব ছিল না, সে তাহলে কি, গণগণেই হৌরি। হ্যাঁ, তা সে আগেকার দিনের উচ্চারণ আর এখন তো আপনি গান শোনেন প্রায়, হ্যাঁ। উচ্চারণের তফাৎ হয়েছে বলে আপনার মনে হয়, যে এখন ইমপ্রুভ করছে বলে তফাৎ মনে হয়? হয়েছে মানে সকলের উচ্চারণ শুনে নিশ্চয়ই আমার ভালো মনে হয় না। স্পষ্ট উচ্চারণই অনেকেই করে না, কয়েকজন সুচিত্রা চরিত্র আছে যারা ভালো গাইয়ে, তাদের মধ্যে উচ্চারণটা বোধ হয় তাও সকলের মধ্যে, হ্যাঁ, উচ্চারণ সবচেয়ে মজা। দেখুন, দেবপ্রদূষের যে রেকর্ডটা সবচেয়ে পপুলার হলো, সেটাই ডিফেক্টিভ হচ্ছে না। ওই যে আকাশ ভওরা, সূর্য তাওরা, আমি জিজ্ঞেস করুন যেটা আপনি কোথায় পেলেন, আকাশ ভওরা আপনি ওই তো অনেকটা এটাই মতো হয় এই জিনিসটা। কিন্তু সেই রেকর্ডটা সবচেয়ে পপুলার হয়েছিল, খুব আশ্চর্য। হ্যাঁ। খুব হাসলেন, বললেন যে করছি কি করব।
এরপরে আপনি তাও মানে ওখানে একটু বিলিতি মেজাজ না কি বোধ হয়। আকাশ ভর ওই যে ঝোঁকটা দিচ্ছেন, হ্যাঁ, সেই ঝোঁকের তাতে উপরে ভও হয়ে যাচ্ছে। ভও হয়ে যাচ্ছে। হ্যাঁ, উচ্চারণ ঠিকই বলেছেন, সুচিত্রাদির উচ্চারণ হুম। সে খুব স্পষ্ট উচ্চারণ করে, খুব খুব পরিষ্কার, স্পষ্ট খুব উচ্চারণ। পরিষ্কার উচ্চারণ। এইবারে আপনি যেটা ওই বলেছেন যে সঙ্গতের কথা, আমাদের কথাটা এতে আমি কি করে বলবো, ওটা কোনো লিখে হ্যাঁ ওটা লিখুন, ওটা আলাদা না, এটা তো আর বলতে হবে না। আমি বলছি যে আপনি একটা জিনিস তো এটা বলেইছেন বারবার যে একটা তার যন্ত্র বাজলে সেটা টটোলজি দোষে দুষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ একই একই জিনিস হ্যাঁ। রিপিটেশন হচ্ছে, কিছু হ্যাঁ। হচ্ছে না, কিছু হচ্ছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে এইভাবে যে গানটা চলছে, এর সঙ্গত কি কোনো ফিক্স হওয়া সম্ভব? ধরুন ইন্টারলিউড মিউজিক বলতে যা বুঝেছি হুম। সেগুলো, এবং যা অ্যাকম্পানি করছে, না, তাই বোধহয়- কোনো ফিক্স হওয়া সম্ভব কিনা, এটা একটা প্রশ্ন। না, গান অনুযায়ী একেবারে ফিক্স করে দেওয়া সম্ভব? তা সম্ভব না। না, তা আমি জানি না। তা যদি সেরকম উপযুক্ত লোককে দিয়ে, হ্যাঁ, যদি সে মানবে কেন লোকে মানবে তাকে? কেন? তাকে মানবে কেন? ওখানে তো একটা অন্য অনেক প্রশ্ন এসে যাবে। তবে সঙ্গত ছাড়া গান রচনা বা আমাদের সঙ্গত ছাড়া গান তো হয় না, রবীন্দ্রসঙ্গীত ছাড়া সঙ্গত ছাড়া গান, রবীন্দ্রসঙ্গীত বা আধুনিক বাংলা সঙ্গীত, আধুনিক বলছি না, যেটা আরম্ভ হলো আপনার 19th সেঞ্চুরি থেকে, বাংলা গান ক্লাসিক্যাল ঢঙে বা রাত প্রধান। বা ফোক ঢঙে, ব্রহ্মসঙ্গীতেও যেটা হলো, কোনোটাই তো সঙ্গতের কথা ভেবে করা হয়নি। সেটা গান হবে এবং ধরেই নেওয়া হয়েছে কিছু না কিছু বাজবে এর সঙ্গে, কোনো তালের যন্ত্র বাজবে বা কিন্তু সেটা তো আপনি পরিষ্কার বলেছেন যে কীর্তনের সঙ্গে পাখোয়াজ যে বাজবে না, এটা এমনি ঠিক হয়ে গেছে, হ্যাঁ। এটা নিয়ে আর কেউ মাথা ঘামাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, বা ধ্রুপদের যখন গাওয়া হবে তখন খোল বাজবে না, হ্যাঁ, এ তো ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে দেখছি যে সেরকম একটা ধারণা হচ্ছে যে একটা বোয়িং ইনস্ট্রুমেন্ট বাজছে হুম। আর একটা খোল তবলা যাওয়া একটা বাজছে, হ্যাঁ। কিন্তু কি বাজছে কোনো ঠিক ঠিক আজকাল তো বোধ হয় হ্যাঁ, এই তো টিভিতে সেদিন ধ্রুপদের সঙ্গে হ্যালো, আপনি বলছেন তার মানে উচ্চারণ আগেকার দিনে অনেকেরই ভালো ছিল। আগেকার দিনের উচ্চারণ সম্বন্ধে অতটা কনসিয়াসনেস ছিল আমার, ইন জেনারেল বাচনভঙ্গিটা খারাপ হয়ে গেছে। ফিল্মে অভিনয় করতেও সাধারণ যা কথাবার্তা যেটা বলে হ্যাঁ। লোকে, ছেলেরা, অভিনেতারা, তার মধ্যে অনেক দোষ পাওয়া যায়। মানে সে আজকাল সে অ্যাওয়ারনেসটাই চলে গেছে, অনেকটা কমে গেছে। কয়েকজন খুব কনসাসলি ভালো উচ্চারণ করে, কিন্তু যা করে সাধারণত খুব সাধারণ, এবং তার মধ্যে ডিস্টর্টেডও আমি বলবো অনেক ক্ষেত্রে। মেয়েটে এতে তো অনেকের আজকাল স্কুলের শিক্ষার দরুন সে উচ্চারণ। মডার্ন হাই স্কুল ইত্যাদি ইত্যাদি করে, তাও রবীন্দ্রসঙ্গীত, তার সঙ্গে যদি রবীন্দ্রসঙ্গীত করে, কি করে উচ্চারণটা ঠিক হবে বলুন আপনি? না, হ্যাঁ। বাংলা উচ্চারণটা, উচ্চারণের সেই অ্যাওয়ারনেসটা অনেকটা চলে গেছে। আগে হতো কি, থিয়েটারের একটা ট্রেডিশনে উচ্চারণ ঠিক শেখানো করতে হতো, হতো, হ্যাঁ। সেখানে বাংলাটাকে একেবারে ধরে ধরে উচ্চারণটা একটা অঙ্গ ছিল থিয়েটার শিক্ষা, কিন্তু সেটা এখন সে পরিমাণে মোটেই নেই। সেই জন্য সেটা গানেও রিফ্লেক্টেড হচ্ছে। হবেই হবেই। হ্যাঁ, হবেই তো। একটা আপনি বলছেন যে আজকাল যা হচ্ছে তাতে সাধারণ বাজারে রবীন্দ্রসঙ্গীতের কোনো ভবিষ্যৎ আছে কিনা সন্দেহ। এটা আপনি কেন বলেছেন? মানে রবীন্দ্রসঙ্গীত ইন এ প্রিস্টাইন ফর্ম, মানে ভালো ফর্ম। রবীন্দ্রসঙ্গীত চল তো থাকবে, আর উপায় নেই, আর গান নেই। বিয়ের বাজারে রবীন্দ্রসঙ্গীতে গাইতে পারে, গান শিখে রাখলো, গান শোনাবে, এই করবে, সে আলাদা ব্যাপার। কিন্তু আমি বলছিলাম যে রবীন্দ্রসঙ্গীত যেরকম আমরাও শুনে এসেছি, বা যেরকম তখনকার দিনে যে শুনেছি, যে রবীন্দ্রসঙ্গীতকে ভালো রবীন্দ্রসঙ্গীত যা বলে, ঠিক ফর্মে এখন সেটা ডিসিপেটেড হয়ে যাবে বলে আমার মনে হয়। কিন্তু এবং কারণ সেটাকে আর ঠিক রাস্তায় রাখার যে বিশাল সমস্যা, সেটা কন্ট্রোল করার কিছু নেই। কারণ 91 তো আপনার এই উঠে যাবে, কি রয়্যালটি উঠে যাবে। রয়্যালটি উঠে যাবে, হ্যাঁ। তখন তো যার যা খুশি গাইবে, হ্যাঁ, সে কেউ আটকাতে পারবে না, না, কারণ সেটা তো সকলের সম্পত্তি হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো একটা আছেই। আমি জানি না, রবীন্দ্রনাথের ক্ষেত্রে শুনছিলাম যে অন্যরকম ব্যবস্থা চেষ্টা করা বা হচ্ছে, কিন্তু সেটা পারবে না, পারবে না। ইন্টারন্যাশনাল ল, ও কিচ্ছু করতে পারবে না। না, সেই জন্য আপনি বলেছেন যে এটাকে আসলে এটা তো সঙ্গতের ব্যাপার হচ্ছে যে গান তো সঙ্গত ছাড়া তো, গান তো সঙ্গত ছাড়া, সেই জন্য রবীন্দ্রনাথের একটা আরবিট্রারি সঙ্গতের একটা ট্র্যাডিশন হয়ে গেছে। আর সেইখানে তাহলে অন্তত এইটে কতগুলো বোধহয় সঙ্গতের নিয়ম করে দেওয়া যায়। যেরকম একটা কথা বলছিলাম, টটোলজির ব্যাপারটা, সেটা যদি বর্জন করতে, সেটা তো প্রথম একটা জিনিস। যে গানও যা করছে টানা টানা, সেই টানা টানা ছড়ে টানা টানা সেও পাচ্ছে, সেটা না করে জিনিসটা কন্ট্রাস্টের ওপর দিয়ে গান করানো যদি যায়, একটা মূল কথা হচ্ছে যে কিন্তু কন্ট্রাস্ট। সে তো সাধারণ মিউজিশিয়ানের পক্ষে তো সেটা সবসময় সম্ভব না। না, সবসময় সম্ভব না।
সেটা সবসময় সম্ভব। কোনো সময় সম্ভব মিউজিক শুনে ওটা বোধহয় কিছু করা যাবে না, ওটা না, এটা তো ডিস্কের ক্ষেত্রে করা যেতে পারে, ডিস্কের ডিস্কের ক্ষেত্রে নিশ্চয়ই করা যেতে পারে, নিশ্চয়ই করা যেতে এবং সেটাই এক্সাম্পল হিসেবে থাকতে হ্যাঁ, পারে। সেটা যেটা এবং যেটা রইলো সেটা যদি এক্সাম্পল হয়ে থাকতে পারে হ্যাঁ, তাহলে সেটা একটা তার থেকে শেখবার একটা ইয়া। কিন্তু ডিস্কের ক্ষেত্রেও হ্যাঁ, আপনাকে আমি যদি বলি হ্যাঁ। ধরুন যে 4টে গান আপনি এরকম করে দিন, হ্যাঁ আপনি করে দেবেন? হ্যাঁ সে হয়তো করা যেতে পারে। তাহলে সেই গান মানে আপনি বেছে নেবেন গান 4টে, হ্যাঁ আপনি 4টে গান বেছে নেবেন। হ্যাঁ তা করা যেতে পারে, আচ্ছা, তা করা যেতে পারে, সেটা কেন করা যাবে না। যেমন আমি যখন বাল্মীকি প্রতিভা নিয়ে একবার ভেবেছিলাম, হ্যাঁ। কোনোদিনই খুব একটা সাস্টেন ভাবে ভাবিনি, তবে সেই চিন্তা ইচ্ছাটা আমার যে একেবারে চলে গেছে তা না। তখন আমি ভেবেছিলাম উইথ ইন্টারলিউড একেবারে অর্কেস্ট্রেট করে এরকম ভাবে করবো, যেরকম ভাবে করে, তা না হলে তাতে অভিনয়েরও অনেক ফ্রিডম এসে যাবে মাঝে আচ্ছা, এটা তো আপনার সবচেয়ে ভালো মিডিয়াম রেডিও। প্রথম যদি স্টেজ ছাড়াও ও। আপনি রেডিওতে তো এই কাজটা সহজে করতে পারেন। তো কানে শোনার ব্যাপারটাই তো প্রধান। তা বটে, কারণ কিন্তু যদি তার দেখা- সঙ্গে একটা অভিনয়ের ব্যাপারও সেটা- রয়েছে। হ্যাঁ, না, সেটা তো একটা বিরাট ব্যাপার করতে হবে। তাহলে যেরকম ইন্টারলিউডটা অভিনয়কে হেল্প করে বলে আমার ধারণা, সেরকম তা তো ওদের করেই। দেশে তো করেই। হ্যাঁ, ইন্টারনেট বলে তো কিছু নেই আসলে। যা থাকে কতগুলো যে তালে দাদরা বা কারবার যে তালে গানটা শেষ হচ্ছে সেই তালেই খোল বা খোল মন্দিরা অথবা তবলা বাজতে থাকে, আর তারপরে হাত ঘুরি ঘুরি নাচতে থাকে, কি যে নাচতে থাকে ঈশ্বর ছাড়া আর কেউ জানে না। আর তাতে কিছু দাঁড়ায় না আসলে। আপনি এখন রবীন্দ্রসঙ্গীত যত শোনেন আর কি, কোথায় শুনি? এই যে মাঝে মাঝে টেলিভিশন। আচ্ছা, এছাড়া বিশেষ না, সুযোগ আর কোথায় যাওয়া হয় না। আমার এই যন্ত্রটি আসার পরে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন মিউজিক শোনার আবার একটা আগ্রহটা আগ্রহটা বেজে রাত্রেবেলা বিছানায় শুয়ে ওই কানে লাগিয়ে শুয়ে পড়ি আমি শুনে যতক্ষণ না ঘুম আসে। হ্যাঁ, মানে আশ্চর্য। চমকে গেছে একেবারে। না, আমি বলছি আপনি কিন্তু একটা কথা বলেছেন রেডিওর একটা ইন্টারভিউ আমার বেশ পরিষ্কার মনে আছে, যে আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনটা শুনতে ভালো লাগবে, কোন একটা বিদেশি কম্পোজারের কথা, শেষে একটা বিসমিল্লাহ সানাইয়ের কথা। লাস্ট পয়েন্ট আপনি শেষ উত্তর দিয়েছিলেন যে তা হলো আমার বিসমিল্লাহ সানাই লাগবে, কারণ সেটা যে তখনই ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, এই প্রশ্নটা- না আমি বলেছিলাম এক্স্যাক্টলি যেটা বলেছিলাম, যে বিলেতি মিউজিকে, বিলেতি ক্লাসিক্যাল মিউজিকে দ্য পারফর্মার ইজ নেভার গ্রেটার দ্যান দ্য মিউজিক। কেন সে তাকে যা মিউজিক, আমরা তো প্রোগ্রাম দেখে শুনতে যাই, কি বাজাচ্ছে, কে বাজে? কে বাজাচ্ছে না, পরে কি সেটা। বাজাচ্ছে, হ্যাঁ, তাই যদি হয় আচ্ছা তাহলে এটা শোনা যেতে পারে। কিন্তু যদি ওয়ার্ডস গুলো রচনাগুলো বাসি আর ইন্টারেস্টিং হয়, যত বড় বাজিয়েই গাইয়েই হোক, এইটাই আমি যাবো না প্রশ্ন। শুনতে। রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে কেন সেইটা হবে না, এইটা আমার প্রশ্ন। অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত আপনি কেন শুনতে যাবেন না, যে গাইছে সেটা কি আসে যায়, কেন সেটা আমাকে বুঝিয়ে বলুন। কে গাইছে, কে গাইছে সেটা কে আসে যে কি আসে তা কেন না। ও ক্ষেত্রে ওয়েস্টার্ন মিউজিকের ক্ষেত্রে আপনার যখন কে গাইছে সেটা পরে সেকেন্ডারি হচ্ছে, প্রাইমারি হচ্ছে কি গাইছে বা কি বাজাচ্ছে। হ্যাঁ, রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে রবীন্দ্রনাথ তো আপনি নিজের লেখাও বলেছেন এবং সেটা ঠিকই বলেছেন। কেননা ওখানে স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্স তারা যখন কনসার্টে এসে বাজাচ্ছে হ্যাঁ। সে খুব হাই, তার মানে সে আমাদের সে যায়, সে যেহেতু ইজ নট বেটার দ্যান দ্য কম্পোজিশন, সেই জন্য ও যত ভালোই বাজাক কম্পোজিশনটা তো খুব একটা উঁচু ধরেন না। পারফর্মারের কিন্তু স্ট্যান্ডার্ড এক হাই, আপনি ধরে নিন। আচ্ছা, একটা এখন level এখানে করে- রবীন্দ্রসঙ্গীত, আমার প্রিয় রবীন্দ্রনাথের গান যদি কেউ গায়, যে কেউ গাইলে আমি যাবো না, বুঝতে পেরেছি। নিশ্চয়ই যাবো না। সেখানে আপনার কেন এখানে performance- তো পারফর্মারে তো আকাশ পাতাল তফাৎ হতে থাকে সব সময়। একদিন তো গেলাম ওই গীতা আপনি ছিলেন? গীতা ঘটকের গান, আপনি একটু পরে তো চলে এসেছিলেন। মরিল মরি শুনেই বোধ হয়। না, মরিলাম এটা কেন যে আমার সঙ্গে দেখা এটা হয়নি অমিয় তা- জাতিমা আমাকে বললেন যে কি যে গীতা মরিল একটা টান দেয়, তুমি আমার বলো না, রেগে যায়। টিভিতেও গেছিল, টিভিতেও গেছিল। মরিলামারি হ্যাঁ। ও ওটা না না ভুল, আচ্ছা, হ্যাঁ বলুন। মরিল এইরকম করে, মরিল এটা করে না। আচ্ছা, অমিয় জাতিমা করেন না তো? অমিয় জাতিমার কথা হ্যাঁ, শুনে ওর কাছেই তো আমরা শুনেছি, আমার হ্যাঁ। পরিষ্কার মনে আছে সেই ইয়েতে জোড়াসাঁকোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইতেন, মনে আছে? হ্যাঁ নিশ্চয়। আর এখানে ওই যে বাড়িতে
হ্যাঁ। জোড়াসাঁকোর উঠোনটায় আছে। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন, আদি সমাজের মধ্যে। ওই যে তবলার কথাটা আপনি বলেছেন, হুম। এটা অনেক দিনে আমি অনেকেই বলেছিলাম, কেউ চেষ্টা করলেন না। অর্থাৎ গান ধরা মাত্রই করছে কি, ধরুন একটা কারবার গান ধরলো তাহলে তখনই তবল যিনি তিনি একটা ডবল লয় ধরে দেন, হ্যাঁ, বুঝতে পারছেন? বুঝতে গানের পারছি। টেম্পারামেন্ট যাই হোক, হ্যাঁ। সে বাণী মোরনাহির মতো গানেও হুম। সে ডাবল লয় বাজাচ্ছে। ডেঞ্জারাস। হ্যাঁ। এখন এই প্রশ্নটা আপনি তুলেছেন, আপনি হয়তো এতটা ডিটেল করেননি, না। কিন্তু এই কথাটা আপনি বলেছেন হুম। যে তবলাটার দরকার কি, হুম। ওই রিদমটাই তো আসল, হুম। রিদমটা অন্য যন্ত্রে সারিন্দার কথা আপনি বলেছেন যে আপনি তাকে সারিন্দা আমি ফোক মিউজিকের উল্লেখ করে বলেছি। হুম। সারিন্দা রবীন্দ্রসঙ্গীতে বাজবে তা আমি বলিনি। না বলছেন কিন্তু কেন ওটাকে সুর যন্ত্র এবং তাল যন্ত্র একসঙ্গে ব্যবহার করা হয়। হ্যাঁ, ওটাতে। হুম। তো সেক্ষেত্রে আপনি কি সাজেস্ট করেন যে কি বাজতে পারে? এখন তালটাকে তাল একটা যন্ত্রে হবে না, বেশ, একটা যন্ত্র হবে তাহলে না। কয়েকটা যন্ত্রে। হ্যাঁ, জেনারেলি তাই। আচ্ছা, Generally কিন্তু তাই। তালের বদলে ওই যে রিদমটা রাখবে কি, সে ধরনের আমরা প্লাগ করে করি, নানা রকম বুঝতে ভাবে পেরেছি। হয়। একটা খুব সহজে ঠেকাও যে চলতে পারে না হয়তো তা না, সে প্রায় বোঝাই যাবে না। কিন্তু ওই আসরের সঙ্গত হলে মানে সে একেবারে সে রবীন্দ্রসঙ্গীতে কারণ গানটা থাকে না, গানটা নষ্ট করে দেয়, নষ্ট হয়ে কারণ যায়। বুঝতে পারে না ওরা। হ্যাঁ। এই যে আপনাকে বললাম ওই যে কাশের দেশের ওইটা গানটা যেটা আমরা নতুন যৌবনের দূত, হুম। তাতেও যে তবলা বাজে, হুম। আর এই নিবিড় মেঘের ছায় মন দিয়েছি মেলে, এক তাল একই ঠেকা বাজে, বুঝতে পারছি। যেহেতু এক তাল, হুম। কিন্তু গান দুটো তো সম্পূর্ণ দুই মেরুর হ্যাঁ, গান। নিশ্চয়ই। এইটা বুঝতে পারে না আসলে। মোটমাট আপনার কাছে এইটা বুঝতে পারা গেল পরিষ্কার, রবীন্দ্রনাথের গান কখনোই সেভাবে জনসাধারণের গান বলতে যা বোঝায় না। হয়ে উঠবে। শিক্ষিত মহলের মধ্যে এটা থাকতে হবে, হ্যাঁ। থাকবে, হুম। তার মধ্যে যতটা সম্ভব তার পারফেকশনটা বজায় রাখার চেষ্টা। আর এই যেমন ওরা গাইতেন, কিছু পুরনো রেকর্ড আছে, অমুক দাসী তমুক দাসী, হ্যাঁ। কয়েকটা রবীন্দ্রসঙ্গীত। না, তখন এবং তার মধ্যে দয়াল বলে একটা শব্দ মাঝে মাঝে ঢুকিয়ে দিয়েছেন। ও না, হরিমতি নেই, মানদা সুন্দরীর আছে রেকর্ড। কিন্তু নিহারবালা যে গিয়েছিলেন চিরকুমার সভায়, সে নাকি খুব ভালো গিয়েছিলেন, আমি শুনিনি। না সেই দীনেন্দ্রনাথের ট্রেনিং না, উনি খুব ভালো গাইতেন না, সত্যি গাইতেন না। খুব ভালো গাইতেন। দীনেন্দ্রনাথের ট্রেনিং এ হ্যাঁ। ওই চিরকুমার সভায় গিয়েছিলেন। বুঝতে পারছি। কার চিরকুমার সভা? ও স্টেজে যখন চিরকুমার সভা, রবীন্দ্রনাথের চিরকুমার সভা যখন স্টেজে হচ্ছিল, তখন তো দীনেন্দ্রনাথ শান্তিতে চলে এসেছেন কলকাতায়, এবং দীনেন্দ্রনাথের ট্রেনিং এ ওই গান তখন দিয়েছে। না, একটু আছে জানি বলা। আচ্ছা, আর একটা প্রশ্ন, গীতবিতানে যে গান আছে সব গানে তো সুর পাওয়া যায়নি। হ্যাঁ। ধরুন এখন পর্যন্ত পাওয়া যাবে না যেটা, সেটা 142 মতো এরকম রাফলি সুর পাওয়া যাবে না, ও। লস্ট, কেউ দিতে পারলেন না, হারিয়ে ও, গেছে। আছে বুঝি। ও। হ্যাঁ, কিন্তু গীতবিতানে গান হিসেবে ছাপা, আমরা তো গান Naturally, হিসেবে হ্যাঁ। পেয়েছি, সেজন্য আমরা ছেপেছি, হুম। কিন্তু সুর পাওয়া গেল না। সেক্ষেত্রে এই গানগুলোর ক্ষেত্রে সুর দেওয়ার কথা কেউ কেউ বলেছে, সেটা কি আপনি করেন, এগ্রি করেন, উচিত বলে মনে করেন? মানে সেই গানগুলো কি না গাইলেই নয়? ব্যাস, ঠিক আছে, আর এই প্রশ্নের উত্তর আমার দরকার নেই জানা। না, সে একটা রবীন্দ্রনাথের ঢঙে অনেকেই সুর দিয়ে দিতে পারে। পারবে, সেটা এমন একটা কিছু কিছু না। কঠিন জিনিস না, কিন্তু তাতে কি লাভটা হবে? আচ্ছা, আর যেগুলো রবীন্দ্রনাথের কবিতায়, যেমন দিনের শেষে, এটাকে আমরা গীতবিতানের জায়গায় দিই এই জন্য যে এটা তো রবীন্দ্রসঙ্গীত নয়, না। রবীন্দ্রনাথ একটা কবিতায় পঙ্কজবাবু সুর দিয়েছিলেন, হ্যাঁ। সেটাই গীতবিতানে না, জায়গা গান দেওয়ার কোনো হিসেবে মানে কল্পনাই করা করা হয় হয় না। এবং সকলে এ নিয়ে এখনো তর্কটা লেগেই আছে, কেন গীতবিতানে জায়গা দেওয়া হয় না। না, গীতবিতান কেন থাকবে, ও তো ওটা তো গানই না। ওটা তো কবিতা, কবিতা। তাতে রবীন্দ্রনাথ একটা এই পঙ্কজবাবু একটা সুর দিয়েছিলেন। তো এই বিষয়ে আপনি কি বলেন, এ কি রবীন্দ্রসঙ্গীত বলে চালানো? নট ডেফিনেটলি। এরকম কি আর কেউ করেছে? আর কেউ কেউ করছেন, পঙ্কজবাবু কিছু দিয়েছিলেন, আরো? হ্যাঁ, আর কয়েকটা আকাশবাণী কবিতাটার সুর দিয়েছিলেন, আর কয়েকটা সুর দিয়েছিলেন, দিয়ে এখানে সেখানে গাইতেন। কিন্তু আমার মনে হয় না সেগুলো, ওই আপনি যে কথাটা বললেন আমি একেবারে এখন কি প্রয়োজন আছে। রবীন্দ্রনাথ নিজে তো বলছেন যে গান লিখে বাংলাদেশে তো গানের কোনো অভাব নেই, আমার গানটা নয় নাই গাইলে, কথাও তো প্রায় বলেছেন হাত জোড় করে, গানের অভাব তো নেই, আমার গানটা নাই গাইলে। হ্যাঁ, নিশ্চয়ই। দিয়েছেন। মুক্তিতে তো হবে, আজকে
বলেছেন যে কাজে করাচ্ছে মুখে বলা সহজটা জানি, আরও কাজও অনেক বলে বলতে চেয়েছেন যে আমি তো বললাম, তারপরে কাজ কীভাবে এইটা সম্পর্কে আপনি কিছু বলবেন কিনা, যে কীভাবে করলে এটা যতটা সম্ভব সামলে রাখা যায়। তা আপনার নিজের কি মনে হয় যে কী রাস্তা আছে যে একটা প্রোটেকশন দেওয়া যায় যাতে আর যেখানে স্বরলিপিগুলোই এরকম হয়ে গেছে সেখানে খুব একটা কিছু করা যায় কি? স্বরলিপিটা তো ক্ষেত্রে একেবারে বেসিস হিসেবে ধরতে হবে। যে কোনো রবীন্দ্রসঙ্গীতের মানে স্কুলই হোক না কেন, সে তো স্বরলিপির ওপরই তার ভিত্তিটা তো স্বরলিপি। হ্যাঁ, কিন্তু স্বরলিপি ধরুন তিনটেই ছাপা আছে, সে তিনটেই গাক না, তিনটের মধ্যে তিনটেই গাক, কিন্তু চতুর্থ অমুক দাদার কাছে শিখেছি তো তিনটের কথা বলছি না, আমি বলছি যে পরে এখন যে স্বরলিপি চালু আছে, স্বরলিপি চালু আছে, হ্যাঁ তার উপর ভিত্তি করেই তো না, এখন ঠিক না, এটা এখন সকলের স্বরলিপি চালু আছে বাজারে। স্বরবিতানে সব গান তো সকলে স্বরলিপি করেননি না, তা তো নাই। আচ্ছা, যা করেছেন তার মধ্যে ইন্দিরা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ কিছু, দীনেন্দ্রনাথ বেশি, অনাদি দস্তিদার, শান্তিদেব ঘোষ, শৈলরানী মজুমদার, এই সব প্রধানত। হ্যাঁ, একটাই যেটা লোকের চোখে পড়ে সেটা হচ্ছে এই যে কাঙালি বাবুর স্বরলিপিগুলো বদলে ইন্দিরা দেবীগুলো প্রথমে ছাপা হয়েছে, পরে পরিশিষ্টে কাঙালি বাবুগুলো ছাপা হয়, তফাৎগুলো দিয়ে দেওয়া হয় ব্রহ্মসংগীতের ব্যাপার। এছাড়া আপনার মোটামুটি স্বরলিপি সবই এইভাবেই ছাপা হয়ে আসছে। এখন স্বরলিপি ছাড়া কি করবেন? নজরুলের গানে যেমন স্বরলিপি নেই বলে কোনো মিনিমাম স্ট্যান্ডার্ডও নেই, যার যা ইচ্ছে সে সেটা গাইছে, কেউ বানিয়ে গেছে, কেউ করে গেছে। এখন আমি বলছি যে এছাড়া আর কী উপায় আছে? স্বরলিপি ছিল বলে তবু তো এখন মাঠে নেমে যায়নি সবাই, তাহলে তো লাঠালাঠি চলবে। আপনি একটা যেটা বলেছেন যে স্কুলে যদি শিক্ষিত শিক্ষক দিয়ে, প্রকৃত শিক্ষিত শিক্ষক দিয়ে ওই দুভাবে শেখানো হয় যে এইটাই বাজারে গাইছে, আসলে কিন্তু গাইবার রূপটা এইরকম, সেটা আশা নেই। এত ওয়াইডলি স্প্রেড হয়ে গেছে রবীন্দ্রসঙ্গীত যে সেখানে জেনারেল স্ট্যান্ডার্ড মেনটেন করার কোনো রাস্তা আছে বলে আমার মনে তাহলে হয়। এবং একটাই হতে পারে- আলটিমেটলি ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়াল গায়কের যাদের শ্রেষ্ঠ বলে মানা হবে আর কি, তাদের যদি আদর্শ বলে মানে, তার থেকে কিছুটা হতে পারে। স্কুলে একরকম শেখাচ্ছে, আবার হয়তো টেলিভিশনে আরেক উঁচু দরে যিনি রবীন্দ্রসঙ্গীত গাইয়ে তার গানটাকেই আদর্শ বলে ধরে নেওয়া আসা হয়তো কোনো রাস্তা নেই। সেটা আমার মনে হয় না এখানে কোনো সলিউশন দেওয়া যাবে, কারণ যেখানে জিনিসটা এত ছড়ানো এবং এত জায়গায় চলে গেছে সেখানে তো হবেই। এটা পিকিউলিয়ার ব্যাপার। এটা গান একমাত্র রবীন্দ্রনাথের গান যেটা একেবারে চতুর্দিকে ছড়ানো, আর তো কোনো মানে এমন তো হয় না কীর্তনের স্কুল বা অমুকের স্কুল তমুকের স্কুল না। বলে তো কিছু নেই। আর কিছু হয়তো অন্য কম্পোজার আজকাল খুব আপনার নজরুল হয়েছে, অতুল প্রসাদ কিছু গান হয়, এই তো। তার খুব বেশি তিনজন মোটামুটি যা চালু, তাদের মধ্যে তো এই তিনজনই, এর বেশি আর না কি। না, হ্যাঁ, হিমাংশু দত্তের একটা ফেজ তাও ছিল, ছিল, এবং সে খুব এটা নেই। আমার মনে হয় না এটা কিছু করা যায়।